সিনথিয়ায় বা 478 আসছে আপনার, কি বলেন? 478 আসবে কেন? আপনি তাহলে কোথাও ভুল তুলছেন, বুঝতে পারছেন? কোথাও ভুল তুলছেন। কি আয়েশা সিদ্দিকা কি প্রাইভেট ছিল, রাতে ঘুমাইছেন? তো আপনি কি পরে রেকর্ড ক্লাসগুলো করছেন সেটা বলেন তো, রেকর্ড ক্লাস কি করছিলেন? দেখেন আমরা একটা সৃজনশীলে আসি। কি বলছে আমাদেরকে দেখেন, দশম শ্রেণীর ত্রিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। সো আমরা যদি একটু নাম্বারগুলো দেখি তাহলে কত কত পাচ্ছি, 53, 85, 56, 59, 72, 75, 86, 68, 52, বিরক্ত লাগে নাম্বার তুলতে, 52, 40, 65, 70, 73, 47, 48, 88, 48, 88, 46, 55, 66, 68, 62, 64, 76। এই কারো কাছে যদি থাকে বই আপনি দেখেন তো, মানে কোনো নাম্বার মিস যাচ্ছে কিনা। 76, 67, 48, 58, 82, 77, 65 আর একটা হচ্ছে 60। So these are our numbers and অল্প অল্প করছেন, এটা হচ্ছে বাটপারি কথাবার্তা, অল্প অল্প করছেন। দেখেন এরপরে আমরা কত আসি, বলছে শ্রেণীব্যাপ্তি 6 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি 6 নিয়ে কি বলতে বলছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করো। দেখেন বলছে শ্রেণীব্যাপ্তি 6 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন দেখেন তার আগে আমরা কি জানি, পরিসর নির্ণয় করতে হয় আমাদের। যখনই শ্রেণী সংখ্যা বের করতে হবে, শ্রেণী সংখ্যা মানে কি, শ্রেণী মানে হচ্ছে ঘর। আমরা ঘর কয়টা করব, ঘর কয়টা করব সেটা বের করতে গেলে আমাদের কি করতে হয়, আগে পরিসর বের করতে হয়। সো পরিসর আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত বলছে, 6, তাহলে শ্রেণীব্যাপ্তি পাইলাম কিন্তু পরিসর তো পাইলাম না। সো পরিসরের মানটা বের করতে হবে। তো আমরা পরিসরের সূত্র কি জানি, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে দেখেন সর্বোচ্চ সংখ্যা কত দেখেন তো, 53, 85। সর্বোচ্চ এখনো পর্যন্ত আমরা 85 পাইলাম। 85 কি কেউ অতিক্রান্ত করতে পারছে? 86। আর কেউ পারছে 85 কে ছাড়াই যেতে? 86, 86, 86, 86 পারেনি কেউ, 86 কে ছাড়া যেতে পারেনি। তার মানে 86 হচ্ছে সর্বোচ্চ। সর্বনিম্ন কত, সর্বনিম্ন দেখেন এখন পর্যন্ত 53। 53 নিচে কেউ আছে? 53 নিচে 53, এই যে 52 পাইলাম। 40, 40-এর নিচে কেউ আছে? 40-এর নিচে, 40-এর নিচে নাই। তার মানে সর্বনিম্ন 40 প্লাস 1। তাহলে বিয়োগ করে যোগ করে দেন। 86 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে 40, 40, 80। তার মানে 46 প্লাস 1, 47। তাহলে এখন আমরা জানি শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি। তাহলে অতএব শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ
শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর কত পাইলাম 47। শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলছে 6। যদি ধরতে না বলতো তাহলে আমরা নিজের মতো করে 5 10 ধরে নিতাম। যেহেতু এখানে শ্রেণী ব্যাপ্তি বলে দিচ্ছে 6 ধরতে, তাহলে আমাদের 6 ধরতে হবে। তাহলে দেখেন 6 আমরা জানি 6 7 42, 6 8 48, 6 7 42, তার মানে 7 দশমিক সামথিং আসবে, 7 দশমিক কিছু আসবে। আচ্ছা 88 সর্বোচ্চ সংখ্যা, এই তো 88। ঠিক আছে, তো সরি 88 সর্বোচ্চ। 88 যদি সর্বোচ্চ হয় তাহলে এখানে হবে 48। 48 আর 1 কত 49। সো পরিসর আমাদের 49। তাহলে আমরা কি জানি 6 8 48, তাহলে 6 8 48, 48 পয়েন্ট কিছু একটা আসবে আর কি, 48 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা 48 পয়েন্ট কত আসবে বলেন তো? এই 48 কেন, 6 8 48, 8 না হবে, আবার বলি 48, 8.12, 8.12। তো আমরা ভাঙা সংখ্যা আসলে ধরি না আমরা, কারণ ঘর কি কখনো 8.12টা হইতে পারে? ধরেন ঘর আঁকতেছেন, আমরা ঘর আঁকি যে ঘর, এই যে ঘর এগুলা 1টা 2টা 3টা, তাহলে 3.5 হইতে পারে? ঘর কি 3.5 হয়? হয় না তো, ঘর হবে কি 4টা। তাহলে তার মানে 8.12 মানে কি 8টা ঘর হওয়ার পর আরো 0.12টা ঘর হইতে পারে? পারে না। তার মানে আমরা এটাকে 9 ধরে নিব। কত ধরবো? 9। তার মানে আমাদের 9টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে? 9টা ঘর লাগবে। ওকে, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা খতে আসি। দেখেন যেমন 50-এ 6 দিয়ে ভাগ দিলে 8.16 আসে না? সরি, আচ্ছা একই কথা, 12 আসুক 16 আসুক, আমার 9 তো ধরতে হবে। তাহলে তারপরে আসি। দেখেন তারপরে আমরা খতে আসি। খতে কি বলছে দেখি। এগুলো তো সহজ, ইজি বিজি জিনিস, এই জন্য ঘুম আসতেছে, একটু ঘুমাই ক্লাস নিতেছি, বুঝছেন? এগুলো তো সহজ জিনিস, আপনারা পারবেন। দেখেন আমি এখানে ঘুমাই নিব, আপনারা একটু সজাগ থাকবেন, দেখবেন যে কোথায় ভুল টুল হয়েছে কিনা, আপনারা ঠিক করে দেবেন। দেখেন এগুলো তো পারা জিনিস, ইজি বিজি জিনিস। দেখেন খতে কি বলছে, সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিতে গেলে আমাদের কি কি লাগে বলেন তো? আমাদের শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে। এখন গণসংখ্যা তো এখানে সরাসরি দেওয়া নাই, এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা ট্যালি চিহ্ন লাগবে। ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা কি করব? গণসংখ্যা বের করব। তারপর আমাদের মধ্যমান লাগবে, গণসংখ্যা তো বললামই, ধাপ বিচ্যুতি লাগবে, ঠিক আছে? তারপরে ধাপ বিচ্যুতিকে আমরা কি করব? গণসংখ্যার সাথে গুণ করে দিব। তাহলে আমাদের ঘর কয়টা লাগতেছে দেখেন। প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তির ঘর, তারপরে ট্যালি চিহ্ন, গণসংখ্যা 3টা, মধ্যমান 4টা, ধাপ বিচ্যুতি 5টা, আর গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, তাহলে 6টা, মোট 6টা লাগবে, ঠিক আছে? 6টা ঘর লাগবে। আর আমরা তো দেখলাম এর কত আমরা শ্রেণী সংখ্যা কয়টা পাইছি? 9টা। তার মানে আমার এখানে 9টা ঘর লাগবে। তাহলে একটু উপর থেকে নিই। লম্বায় লাগবে কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে অটো। আর এখানে কয়টা লাগবে আমাদের? একটু আগে পাইছি 9টা। তো একটা তো নাম লিখতে লাগবে, নাম পরিচয়, তাদের পরিচয়। হ্যাঁ, তাহলে 10টা লাগবে মোট। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আরেকটা আমরা উপরে করতে পারবো, জাস্ট একটু উপরে লিখতে হবে। দেখেন কথা আমাদের কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। আমরা এতটুকু লিখি, জাস্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। দেখেন প্রথমে আমাদের কি লাগবে? শ্রেণী ব্যাপ্তি।
শ্রেণীব্যাপ্তি। তারপর আমাদের কি লাগবে, আচ্ছা আমাদের সর্বোচ্চ নিম্ন সংখ্যা 40 বেরিয়েছিল না, তো 40 থেকে শুরু করবো আমরা। চুম্বেন আজ আফসার 9টা ঘরের কথা বলতেছেন না, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের শ্রেণীব্যাপ্তির পরে ট্যালি চিহ্ন লাগবে, ট্যালি। কারণ ট্যালি লাগবে কেন, আমাদের উপরে গণসংখ্যাটা দেওয়া না। যদি গণসংখ্যা টেবিলে বক্স আকারে দেওয়া থাকতো তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো না। যেগুলো বক্স আকারে দেওয়া থাকে না এগুলো একটু ভেজাল থাকে, বুঝছেন, বক্স আকারে দিলে ভালো হয়। সো ট্যালি চিহ্ন গেল। তারপর হচ্ছে মধ্যমান, মধ্যমানকে আমরা বলি xi। আর ট্যালি চিহ্ন করতেছি কার জন্য, গণসংখ্যার জন্য, সো মানে গণসংখ্যাটা বের করার জন্য। তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি fi, এই fi আর ui গুণ করে দিব, তখন হবে fi গুণ ui বা fi ui যাই বলেন। শ্রেণীব্যাপ্তি আমরা কত থেকে ধরবো, 40 থেকে। আমাদের কয়টা সংখ্যা নিতে বলছে, 45। দেখেন 6টা করে 45 আসে, তাহলে এখানে কত থেকে, 40 থেকে 45। এবার দেখেন 46 থেকে যদি ধরেন, 46, 47, 48, 49, 50, 51, 51 পর্যন্ত আসবে, 46 থেকে 51। তারপর এখানে যদি 52 থেকে ধরেন, 52, 53, 54, 55, 56, 57, 57 আসতেছে। এখানে যদি 58 থেকে ধরেন, 58, 59, 60, 61, 62, 63, 63 এসে 6 ঘর হয়। আর এখানে যদি 64 ধরেন, 64, 65, 66, 67, 68, 69। এখানে যদি আপনি 70 ধরেন, 70, 71, 72, 73, 74, 75। মানে আমার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যাইতে হবে, সর্বোচ্চ হচ্ছে 88, 88 পর্যন্ত যাইতে হবে। তাহলে 76 থেকে যদি ধরেন, 76, 77, 78, 79, 80, 81, 81 পাচ্ছি। আর এখানে যদি 82 থেকে 6 ঘর, আমাদের বলছে না শ্রেণী ব্যবধান 6 ধরতে, কতে তো বলে দিছে। তাহলে 82, 83, 84, 85, 86, 87। আর এখানে 88 থেকে কত হবে, 88, 89, 90, 91, 92, 93। সো আশা করি এতটুকু ক্লিয়ার। কি বলেন, ঝাপসা আসে? ক্লিয়ার তো দেখাচ্ছে। আর কারো কি ঝাপসা আসতেছে? এবার আমরা একটু দেখি আমাদের এই 40 থেকে 45-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। দেখেন প্রথমে তো এখানে সর্বনিম্ন 40 পাইলাম। 40 থেকে 45-এর মধ্যে আর কোনো সংখ্যা আছে দেখেন তো, 40 থেকে 45, 40 to 45 নাই, তাহলে আমাদের একটা সংখ্যা পাইলাম। এবার 46 থেকে 51-তে আসি। 46 থেকে 51, 46 থেকে 51 শুরুর সংখ্যাটা দেখবেন, শুরুতে 4 আছে কোথায়, শুরুতে 4 দেখবেন। এই 46 থেকে 51-এর মধ্যে একটা পাইলাম, 2টা, 3টা, 4টা, 4টা পাইছি, 1 2 3 4। ওকে, এবার আমরা যদি দেখি 46 থেকে 51 গেল, 52 থেকে 57, তাহলে শুরুতে 5 খুঁজবেন। 52 থেকে 57, যে 53 পাইছি। 56 কিন্তু 52 থেকে 57-এর মধ্যেই আছে, 2টা পাইলাম। 59 কিন্তু আমার 52 থেকে 57-এর মধ্যে নাই, তাহলে 2টা পাইলাম, 2টা লেখেন। তারপরে দেখেন 5 খোঁজেন, সামনে 5, সামনে 5, এই যে 52 পাইছি, 52 এটার মধ্যেই আছে, তাহলে এখানে আরেকটা দাগ দেন। 5 খোঁজেন শুরুতে, শুরুতে 5, শুরুতে 5, এই যে 55 এখানেই আছে, তাহলে এখানে দাগ দেন। এরপরে দেখেন 66, 68, শুরুতে 5 খোঁজেন, শুরুতে 5, এই যে 58, 52 থেকে 57, 58 নাই, তাহলে এই যে আর আছে নাই, তাহলে আমরা এখানেও 4টা পাইছি। এবার আমরা শুরুতে আবার 5 খুঁজবো, এই যে শুরুতে 5, 59 এখানে আছে, 58 থেকে 63-এর মধ্যে, শুরুতে 5, শুরুতে 5 খুঁজবেন, প্রথম সংখ্যাটা 5 খুঁজবেন। এই যে দেখেন প্রথম সংখ্যাটা 5 খুঁজে এখানে পাইলাম 58, এখানেও বসান, আর আছে নাই। তারপরে দেখেন 64 থেকে 69, শুরুতে 6 খুঁজবেন, 64 থেকে, আচ্ছা এখানে 58 থেকে 63 না, তাহলে 58 থেকে 63 হলে তো আমাদের 63 পর্যন্ত দেখতে হবে, 6ও খুঁজতে হবে। দাঁড়ান দাঁড়ান, 58 থেকে 63 তো 6, এই যে 68 যাচ্ছে না, 65 যাচ্ছে না, 60 যাচ্ছে তো, 63 তো, 63 তো, 62 যে যাচ্ছে, আরেকটা যাচ্ছে, 4টা যাচ্ছে। 64 থেকে 69-এ আসি। 64 থেকে 69 যদি হয় 6 দিয়ে খুঁজবেন, 6, তাহলে এই যে একটা পাইলাম, একটা, 67 আরেকটা, 65 আরেকটা, ঠিক আছে। আর আছে নিচের লাইনে নাই, বড় উপরের লাইনে দেখি। 64 থেকে 69, 64 থেকে 69, এই যে 68, 64 থেকে 69, এই যে 65, 66, 68, 3টা পাইছি। তাহলে 5 নাম্বারটা এভাবে দিতে হয়, 1টা 2টা 3টা। ওকে।
আর আছে নাই। তাহলে এবার 70 থেকে 75, 7 দিয়ে খোঁজেন। 70 থেকে 75, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 70 থেকে 75, আর আছে 9। তারপরে 76 থেকে 81, এই যে 76, 77, দুইটা পাইলাম, আর আছে 9। 82 থেকে 87, এই যে 82 একটা, 85 একটা। অনেকক্ষণ ধরে আপনাদের কমেন্ট দেখতেছি না, আমার মন আনচান করতেছে আপনাদেরকে দেখার জন্য। আর আছে নাই, 86 আছে, 86, এই যে 86। তারপরে 88 থেকে 93, 88 একটাই আছে, সো এটা এখানে বসবে। আর আছে কোনোটা বাদ পড়ছে দেখেন তো, কোনোটা ক্রস দেওয়া বাদ পড়ছে কিনা। সো কোনোটা ক্রস দেওয়া বাদ পড়ছে কিনা, কোনোটা ক্রস দেওয়া বাদ পড়ে নাই, তার মানে আমাদের হয়েছে। ক্লিয়ার সবাই? স্যার আরও করাইবেন? আমরা জাস্ট ইয়েটা দেখবো আর কি, শর্টটা দেখবো। শর্ট বুঝছেন? শর্ট বলতে আমরা জাস্ট শুধুমাত্র ওই যে কখটা করবো, কখটা। এরপর এগুলো আরও সহজ, এটা তো জাস্ট আমাদের ওই উপর থেকে সংখ্যাগুলো নিতে হয়েছে, তো এই কারণে একটু সময় লাগতেছে। এই জন্য যেগুলোতে সংখ্যা দেওয়া থাকবে উপরে, এই যেরকম, সেই সৃজনশীলটি অ্যাভয়েড করবেন। যেটাতে সংখ্যা দেওয়া থাকবে না সেটা করার ট্রাই করবেন, বুঝতে পারছেন? মানে যেটাতে গণসংখ্যা দেওয়া থাকবে অলরেডি। তাহলে দেখেন, মধ্যমান বের করি। মধ্যমান কীভাবে বের করে? এই যে প্রথম দুইটাকে যোগ করেন, 40 আর 45, যোগ করে 2 দিয়ে ভাগ দেন। 80, 85, 85কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? আমরা জানি 40 দ্বিগুণ 80, তো তাহলে 42.5। ঠিক আছে, তাহলে প্রথমটার মধ্যমান কত? 42.5। পরেরটা দেখেন, 46কে 51 দিয়ে যোগ দেন, 46 যোগ 51 ভাগ 2, তাহলে কত আসতেছে? 47 আর 50 ধরেন, 47 আর 50, 97, 97কে 2 দিয়ে ভাগ দেন। তাহলে আমরা কত পাচ্ছি? 45 দুগুণে হয় 90, 45 দুগুণে কত? 90, তাহলে আরও 7 থাকতেছে, তাহলে 3.5 ধরেন, 3.5, তাহলে 48.5। তাহলে আমরা দুইটা বের করলে আর লাগে না, পরেরগুলো আমরা অটোই বুঝতে যাচ্ছি। কারণ এটা যদি 42.5 হয়, এটা 48.5, পরেরটা হবে কত? পরেরটা হবে, দেখেন এটাতে ব্যবধান কত? 42 থেকে 48, 6, তাহলে এখানেও 6 ব্যবধান হবে, ধরেন 54.5, পরেরটা হবে 60.5, পরেরটা 66.5, এরকমই তো হওয়ার কথা। তারপরে ধরেন যে 72.5, কারণ 6 করে ব্যবধান আসছে না 42 থেকে 48, তাহলে পরেরগুলো 6 করে হবে। তারপরে 78.5, এটা হবে যে 84.5, এটা হবে 90.5। কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন? কথা কি বুঝতে পারছেন কীভাবে করছি? প্রথম দুইটা করার পরে আপনি জাস্ট ব্যবধান দেখবেন, ওই ব্যবধান ধরে বাকিগুলো করে দিবেন। আর গণসংখ্যা আমরা করছি তো ট্যালি চিহ্ন, এত কষ্ট করছি তো গণসংখ্যার জন্যই। সো এখানে ট্যালি চিহ্ন একটা মানে গণসংখ্যাও 1, এখানে ট্যালি চিহ্ন 4টা মানে গণসংখ্যা 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। এখানে কয়টা দেখেন? 4টার পরে মাঝখানেরটা কিন্তু এখানে ক্রস দিতে হয়, 5 নাম্বারটা, 5, 6, 7, 7টা, এখানে 4টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 1টা। সো মোট গণসংখ্যা কত? একটু মোটটা হিসাব করতে হবে। হ্যাঁ, সো আমি একটু নামাই দিই। মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? n দ্বারা। তাহলে এখানে আমরা একটু দেখব n এর মান কত আসে। দেখেন n সমান সমান কত? 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 7 20, 24, 26, 27, 28, 29, 30, তার মানে 30 পাইছি আমরা 30, তার মানে আমাদের মিলছে। কারণ কি? এই যে বলছে না দশম শ্রেণীর 30 জন ছাত্রের গণিতের ফলাফল, তার মানে 30 জন ছাত্র মানে কি? সংখ্যা 30 হইতে হবে। গণসংখ্যা মানে কি? গণসংখ্যা মানে ওই যে ছাত্রের সংখ্যা, তাহলে ছাত্রের সংখ্যা 30 পাইছি, তার মানে আমাদের কারেক্ট হয়েছে। 30 যদি না হইতো, যদি 18, 28, 19, 29 হইতো, তার মানে বুঝবেন আপনি এখানে 2 একটা বাদ দিয়ে গেছেন। এবার ধাপ বিচ্যুতিতে আপনি কি করবেন? যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে 0 ধরবেন, ঠিক আছে? তাহলে উপরের দিকে ধরবেন -1, -2, -3, -4, নিচে ধরবেন 1, 2, 3, 4, ঠিক আছে? 1, 2, 3, 4, ওকে। এবার আমরা যদি একটু আসি, FIUI মানে কি? এই যে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করবেন, 4 একে 4, একটার আগে মাইনাস না, তাহলে মাইনাস, 3 4 12, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -12, 4 দুগুণে 8,
একটার আগে প্লাস একটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 7কে 0 দ্বারা গুণ দিলে 0ই হবে, 0কে 4 সাথে গুণ দেন 0ই আসবে। 4 একে 4, 2 দুগুণে 4, 3 ত্রিকে 9, 4 একে 4। ওকে, এখন আমাদের কি করতে হবে? সামেশন অফ এফ আই ইউ আই বের করতে হবে। সামেশন মানে হচ্ছে যোগফল। সামেশন মানে কি? যোগফল। এই যে সামেশন চিহ্ন হচ্ছে এটা, দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে, যাওয়ার কথা না, একটু নামাই। দেখেন এই যে চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। সামেশন শব্দের অর্থ হচ্ছে যোগফল। তার মানে এই সবগুলো যোগফল বের করবো আমি। তাহলে যোগফল কত হয় দেখেন তো? 4 আর 9 13, 13 আর 4 17, 17 আর 4 19, এতটুকু পর্যন্ত 19 পাইলাম। 4 4 8 17, 17 19 কেন হবে তাহলে? 4 4 8, 9 আর 8 17, 17 আর 4 21, 21, এতটুকু 21 পাইলাম। এবার এখানে কত আসে দেখেন তো? 4 আর 12 16, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে, তাই তো? 4 আর 12 16, মাইনাস 16 পাইলাম। আবার এখানে দেখেন 8 আর 4 12, 8 আর 4 12, তাহলে মাইনাস 12, মাইনাসে মাইনাসে যদি প্লাস তাহলে যোগ করতে হবে মাইনাস 12। এবার একটু করেন, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে। 12 আর 16 আর 12 কত? 18 28, তাহলে বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস 28 পাইলাম। তাহলে এখান থেকে পাইলাম মাইনাস 28, এখান থেকে প্লাস 21, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা জানি বিয়োগ হবে। তাহলে 28 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে 7 থাকতেছে। কত? 7, বড়টার আগে মাইনাস, তাই মাইনাস 7 থাকতেছে। তাহলে আমাদের সামেশন কত আসতেছে? সামেশন মানে যোগফল, সবগুলো যোগ আসতেছে -7, সবগুলো যোগফল কত? -7। আশা করি বুঝতে পারছেন। কেউ আসেন যে কিছু বুঝেন নাই? একটু বলেন তো, অনেকক্ষণ ধরে আপনাদের কমেন্ট নিতেছি না, আমি খালি করেই যাচ্ছি। গণসংখ্যা আরেকবার বুঝাই দাঁড়াচ্ছে। গণসংখ্যাটা হচ্ছে যে এই যে ট্যালি চিহ্ন যেগুলো বের করছেন না, এই ট্যালি চিহ্ন যে কটা বের করবেন যেখানে, সেই কটা গণসংখ্যা। এখানে একটা ট্যালি চিহ্ন পাইছি মানে এখানে সংখ্যা একটা পাইছি, তাহলে এখানে গণসংখ্যা একজন, মানে এখানে লোক একজন। আবার দেখেন 46 থেকে 51 নম্বর পাইছে, এরকম শিক্ষার্থী হচ্ছে 4 জন। আবার 52 থেকে 57 পাইছে, এরকম 4 জন পাইছি না, তার মানে এরকম শিক্ষার্থী হচ্ছে 4 জন। গণসংখ্যা মানে হচ্ছে মাথা কয়টা, সোজা হিসাব। গণসংখ্যা মানে জনগণ কয়টা, বুঝতে পারছেন? তাহলে যে দেখেন 58 থেকে 53 নম্বর পাইছে, এরকম শিক্ষার্থী 4 জন, তার মানে গণসংখ্যা 4। এরপরে 64 থেকে 69 নম্বর পাইছে, এরকম হচ্ছে 7 জন, তার মানে গণসংখ্যা 7। ওই ট্যালি চিহ্ন যে কটা গণসংখ্যা একই কথা, আমরা ট্যালি চিহ্নটা করি গণসংখ্যা বের করার জন্য। যদি আমাদের উদ্দীপকে গণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা ট্যালি চিহ্ন বের করা লাগে না আমাদের। এই জন্য সবসময় সংখ্যার যে সৃজনশীলটা আছে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেটাতে গণসংখ্যা দেওয়া থাকবে সেটা করবেন। ওকে, এবার কেউ আসেন যে কিছু বুঝেন নেই? কেউ আসেন যে কিছু বুঝেন নেই, আবার বুঝাইতে হবে। 100 ক্লিয়ার। ওকে, রহমতের উপর আল্লাহ রহমত নাজিল করেছে। তাহলে দেখেন, অতএব গড় সমান সমান কি? গড় আমরা জানি এক্স বারকে গড় বলে, হ্যাঁ। তাহলে a প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। গড় নির্ণয়ের সূত্র কি? a প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এবার a মানে কি বলেন তো? a মানে হচ্ছে অনুমিত গড়। a মানে কি? অনুমিত গড়। এরপরে সামেশন এফ আই ইউ এর মান তো আমরা পাইলাম যে -7। সামেশন মানে হচ্ছে যোগফল, আর এফ আই ইউ আই মানে হচ্ছে এফ আই ইউ আই এর যোগফল, সেটা কত পাইলাম? -7। তারপরে এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের এই যে এন মানে গণসংখ্যা কয়টা মোট? গণসংখ্যা মোট 30, তাহলে এন এর মান 30। তারপরে এইচ মানে হচ্ছে ব্যবধান। ব্যবধান কত করে নিছি? 6 করে নিছি না? এই যে 40 থেকে 45 এর ব্যবধান 6, 46 থেকে 51 ব্যবধান কত? আমরা পাইছি 6। সবগুলো ব্যবধানই কিন্তু আমরা 6 করে নিছি। সবগুলো ব্যবধান কত করে নিছি? 6 করে নিছি। এখন এ কি? অনুমিত গড়টা কি সেটা আমরা জানি না। দেখেন, সেটা হচ্ছে যে আমাদের যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? এই যে 7, ওইটার মধ্যমান, এটার মধ্যমান। যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা সেটার মধ্যমান হচ্ছে আমাদের কি? সেটার মধ্যমান হচ্ছে আমাদের অনুমিত গড়। এ মানে এই গড়ের মানটা দেখবেন এই 66.5 এর কাছাকাছি হবে। 66.5 এর কাছাকাছি হবে। অনুমিত গড় মানে কি? যে গড়ের মান যেটা হবে সেটার কাছাকাছি কোন মানটা হবে সেটা হবে, দেখবেন যেটা গণসংখ্যা সেটার মধ্যমানটাই দেখবেন কি সবসময় ওই গড়ের কাছাকাছি মান হবে। তাহলে অনুমিত গড় মানে কি? যেটা আমরা অনুমান করে নিছি। তাহলে অনুমান করে কোন গড়টাকে নেই আমরা? যেটা গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে, যেখানে দেখেন সবচেয়ে বেশি গণসংখ্যা 7, এটার যে মধ্যমানটা আছে সেটা হচ্ছে আমাদের এ মানে অনুমিত গড়। তাহলে এটা কত? 66.5।
সো এবার আমরা মানগুলো বসাই, তাহলে এর মান ধরলাম 66.5, সামেশন FIU এর মান পাইলাম -7, n এর মান পাইলাম কত 30, আর h মানে ব্যবধান পাইলাম 6। h মানে কি শ্রেণী ব্যবধান, h মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত করে ধরছি আমরা? 6 করে ধরছি। তাহলে দেখেন এবার একটু ক্যালকুলেটর মারেন, 5 6 30, তাহলে এখানে আসতেছে 5, তাহলে 66.5 প্লাস -7/5, এটা একটু করেন। এই দেখেন এর ক্যালকুলেটর করার সময় আপনাদের অ্যান্সার কেন ভুল আসে জানেন? কারণ আপনারা 66.5 দেন, তারপর প্লাস দেন, তারপর -7 দেন, তারপরে ভাগ 5 দেন, এই কারণে মিলে না। ক্যালকুলেটরের মধ্যে দিতে গেলে আপনাকে 66.5 প্লাস ব্র্যাকেটে দিতে হবে -7 ভাগ 5, নাহলে আপনাদের কারেক্ট অ্যান্সার আসবে না। দেখেন এই দেখেন আমি একটু পার্থক্যটা দেখে আপনাদেরকে, যদি দেখেন পার্থক্যটা দেখেন, এই যে আমি একটু দেখাই, পার্থক্যটা নিজেরাই দেখলে বুঝবেন যে ভুল কেন হয়। এই দেখেন 66.5, আমি যদি এবার দেখি যে প্লাস, এই যে প্লাস আছে না ওইখানে, দেখেন এই যে প্লাস আছে লিখলাম, যদি লিখি -7 ভাগ 5, দেখেন প্লাস লেখার পরে কি লিখলাম, ধরে লিখলাম -7 এ লেখেন ভাগ 5, দেখছেন 65.1 আসছে, 65.1 আসছে। এটা তো মিলছে, বাট অনেক সময় আছে মিলে না। হ্যাঁ, অনেক সময় এটা মিলার কারণ হচ্ছে যে ওই যে মাঝখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তো এই কারণে। এখন যদি আমরা দেখেন 66.5, এখানে ব্র্যাকেট দিবেন, কি লিখবেন? প্লাসটা লিখবেন আগে, 66.5 প্লাস, তারপরে ব্র্যাকেটটা দিবেন, তারপরে লিখবেন যে -7 ভাগ 5, তারপর ব্র্যাকেট ক্লোজ করবেন যে 65.1। একইভাবে লিখবেন, এভাবে লিখলে আপনার কখনো ভুল হবে না। কিন্তু এটা মিলে গেছে, কারণ কি ওই যে মাঝখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। বাট এটা যদি প্লাস না থেকে এখানে মাইনাস হইতো, তখন কিন্তু আপনার ভেজালটা হয়ে যেত। অথবা অনেক সময় আছে কি দেখবেন যে ভাগ, এই যোগ বিয়োগ একসাথে হয়ে যায়, একসাথে হয়ে গেলে তখন আর অ্যান্সারটা প্রপারলি আসে না। এখানে আসছে, সবসময় যে আসবে এমন না। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 65.1। দেখেন এই যে অনুমিত গড়ের কাছাকাছি, কিন্তু অনুমিত গড় কত নিচ্ছিলাম আমরা? 66.5। অনুমিত গড়ের কাছাকাছি, অনুমিত গড়টা হচ্ছে যে গড়টা মনে মনে ধরে নেওয়া হয়, তো সেটা আবার দেখবেন মেইন গড়ের দেখবেন কাছাকাছি থাকে। ওকে, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, কারো কোনো কমেন্ট দেখতেছি না তো। আপনারা কি আসেন না ঘুমাই গেছেন? ক্লাসে ঢুকে কি ঘুমাই গেছেন? ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন আমরা কটা বুঝলাম। গ নাম্বারে আমাদেরকে বলছে কি, যে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে, ওইটা আমাদের খাতা কলমে দেখাইতে হবে। সো উদ্দীপকটা আর প্রশ্ন দুইটা আপনারা তুলে রাখেন, আমরা ওইটা প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাবো গণসংখ্যা বহুভুজটা। তাহলে আমরা গ নাম্বারটা এখন করব না, গ নাম্বারটা আমরা হাতে কলমে দেখাবো, ঠিক আছে? এখন আমরা অন্য একটা সৃজনশীল করব যেটা ক খ করব, আর তারপর আরেকটা সৃজনশীল করব যেটা ক খ করব। এখন খুবই শর্টকাটে করে দিব, ওগুলো সহজ, ওগুলো আরও সময় কম লাগবে। এখন মনে হচ্ছে যে না, ছুটি দেন আমরা চলে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের ঘুম আছে, আর করেন না, ভালো লাগতেছে না, দুপুরবেলা হয়ে গেছে, এইসব বাংসং আলাপ করেন না এখন, কারণ এটাতে এখন বেশি সময় লাগবে না, আয়েশা সিদ্দিকা, অনুমিত গড় কি? বারবার বলছি অনুমিত গড় কি। অনুমিত গড় মানে হচ্ছে যেটা অনুমান করে ধরে নেওয়া হয় যে গড়টা, আর এটা সবসময় ধরে কোথায়? যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটার মধ্যমানটাকে কি করা হয়? অনুমিত গড় হিসেবে ধরে নেওয়া হয়। দেখবেন যে অ্যান্সার আসার সময় দেখবেন যে সবসময় অনুমিত গড়ের কাছাকাছি হবে, গড়ের যে মানটা আসবে সেটা অনুমিত গড়ের কাছাকাছি হবে, যেটা অনুমান করে ধরে নিছে সেই গড়ের কাছাকাছি হয়। ওকে, এরকম চার্ট দেওয়া থাকলে কত সুন্দর লাগে। দেখেন উদ্দীপকে যদি এরকম চার্ট দিয়ে দেয় আমাদের খুব ভালো লাগে, কারণ কষ্ট করতে হয় না। সবসময় এরকম চার্ট দেওয়া যেটা থাকবে সেইটাই করার চেষ্টা করবেন পরীক্ষায়, বুঝছেন? যেটা চার্ট দেওয়া থাকবে না এটা মনে করেন যে আপনার একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সংখ্যাগুলোতে ট্যালি চিহ্ন বের করে গণসংখ্যা বের করতে হয়, তো তখন আপনার একটু মাথা ঘোলায় যেতে পারে। শ্রেণী ব্যাপ্তি, আর এই যে গণসংখ্যা আমাদের কি সুন্দর করে দেওয়া আছে দেখেন গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যাপ্তি কত বলছে? 51 থেকে 60, এখানে 6, 61 থেকে 70, এখানে 5 জন, তারপর 81 থেকে 80 পর্যন্ত আছে কয়জন? 12 জন। তারপর 81 থেকে 90 পর্যন্ত আছে কয়জন? 13 জন।
91 থেকে 100 পর্যন্ত আছে কয়জন? 8 জন। সো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। সো এবার আমাদের কত কি বলছে? সারণী হতে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। দেখেন মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু মানে কি? মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু দেখেন, এই যে আমাদের সারণীটা দেওয়া আছে, এটা আগে প্রথমে লিখবেন। এটা কি করবেন? লিখবেন। সো আমি আর নতুন করে না লিখি, যেহেতু আমাদের উপরে দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে, আপনাদের তো আর অ্যান্সারে দেওয়া থাকবে না। সো অ্যান্সারের বার লিখে নেবেন। সো দেখেন এখন এখানে এন এর মান কত পাচ্ছি বলেন তো? এন সমান সমান কত পাচ্ছি? 8 আর 13 কত হয়? 21। 21 আর 12 23, 33। 33 আর 5 38। 38 আর 6 44। তার মানে এন এর মান পাচ্ছি কত? এখানে 44 পাচ্ছি। ঠিক আছে? আপনি এটা সিরিয়ালে লিখবেন আর কি, লম্বালম্বি করে লিখবেন। এখানে তো পাস করে দেওয়া, আপনি লম্বালম্বি করে লিখে নিয়ে এন এর মান লিখবেন 44। এখন মধ্যক নির্ণয় করতে কী হবে জানেন? মধ্যক শ্রেণী বের করা হচ্ছে n/2 দ্বারা। n/2, তাহলে এন এর মান কত পাইলাম? 44। এটাকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 22। তার মানে 22 সংখ্যাটা যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের কি? এন এর মান। এখন ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আবার চার্ট লিখতেই হবে, না লিখেও পাইনি। ক্রমযোজিত গণসংখ্যা লাগবে তো জ্বালা। দেখেন কয়টা আছে ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে না? তাহলে এটা কাজ নেই, এটা আমাদের লিখতে হচ্ছে যেহেতু 1 প্রথমটা কি? শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে, নাই কোনটা? ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যাও দেওয়া আছে, নাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। দেখেন আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত? 51 থেকে 60, যার গণসংখ্যা 6 জন আছে। 51 থেকে 70 কজন আছে? 5 জন আছে। 71 থেকে 80 কজন আছে? 12 জন। এগুলো আবার করানো লাগতেছে কেন? গত ব্যাচের ক্লাস দেখলে এগুলো হয়ে যাওয়ার কথা, বুঝছেন? গত ব্যাচের ক্লাসটা যদি কেউ দেখে তাহলে পারার কথা আসলে। দেখেন 91 থেকে 100, 8 জন। সো দেখেন ক্রমযোজিত গণসংখ্যাটা কি? এখানে 6 আছে, এখানে 6 হবে। এই 6-এর সাথে এবার 5 যোগ করেন, এই দুইটা 6 আর 5 যোগ করলে কত হয়? 11। এবার এই 11-এর সাথে 12 যোগ করেন, 11 আর 12 কত? 23। 23-এর সাথে এবার 13 যোগ করেন, 26 আর 10 36। 36-এর সাথে এবার 8 যোগ করেন, 44। আবার এখানে এনের মান কত পাইছি আমরা? 44 পাইছি। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি চার্ট। এখন এখান থেকে যদি আমি মধ্যক শ্রেণী বের করতে চাই, মধ্যক শ্রেণী, তাহলে আমার বলতে হবে n/2। n মানে কত? 44। 44-কে 2 দিয়ে ভাগ দিলে কত পাই? 22। এখন 22টা কোথায় আছে বলেন তো? এই দেখেন 6-এর পরে যে 11 আছে, তাহলে 7 8 9 10 এগুলো কোথায় গেছে? এই 6-এর পরে যে 7 আছে, 7 থেকে 11 মূলত এখানে আছে। এখানে 7 থেকে 11, 11-এর পরে যে 23, তাহলে 12 13 14 15 16 17 এগুলো কই যাবে? তার মানে এগুলো এখানে আছে। 12 থেকে 23 এখানে আছে। আবার এখানে যে 36, 23-এর পর থেকে 24 থেকে 36 কিন্তু এখানে আছে, এই যে এই ঘরটাতে আছে। তারপর এখানে কি 37 থেকে 44 পর্যন্ত এই ঘরটাতে আছে। তার মানে আমাদের 22 কোথায় আছে বলেন তো? 22 এই ঘরটাতে আছে, এই ঘরটাতে আছে। তাহলে 22 যেহেতু এই ঘরটাতে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? মধ্যক শ্রেণী। এটা কি? মধ্যক শ্রেণী পাবো, মধ্যক শ্রেণী। তাহলে অতএব বলবো কি? অতএব মধ্যক শ্রেণী। যেহেতু 22 পাইছি, 22 কোথায় আছে? 22 এখানে আছে। তাহলে এখানে আছে মানে মধ্যক শ্রেণী হচ্ছে এটা। মধ্যক শ্রেণী কত? 71 থেকে 80। 71 থেকে 80। এখন আমাকে বলছে মধ্যক শ্রেণী পেয়ে গেলাম, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে বের করবো? অতএব ওই যে একটু আগে যে মধ্যবিন্দু বের করছি না আমরা, সেম নিয়ম। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কি হবে বলেন তো? এই দুইটাকে যোগ করেন, 71 যোগ 80 ভাগ 2। তাহলে 80 আর 70 যোগ করলে কত হয়? 150। 151 ভাগ 2। এখন আমরা জানি 75 তো গুণে কত হয়? 150। তাহলে 75.5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জ্যামিতি আর পরিমিতি একটু সমস্যা, তাছাড়া বাকিগুলো পারেন। আচ্ছা ঠিক আছে। তাহলে জ্যামিতি আর পরিমিতি একটু বেশি করে করতে হবে, যে আপনার দুর্বলতাটা জানেন। সো যেটা আপনার দুর্বলতা আছে সেখানে একটু কী করতে হবে? বেশি সময় দিতে হবে।
ঠিক আছে? এটা শুধুমাত্র যে অঙ্কের বেলা এমন না, মানুষের বেলা, যে মানুষের প্রতি আপনার দুর্বলতা আছে সেখানে একটু বেশি সময় দিতে হবে, বুঝছেন তো? আপনারা আবার সময় টময় দিয়েন না, এখন ওই জায়গায় সময় দেওয়ার সময় হয়নি, যেখানে সময় দেওয়ার সময় হয়েছে সেখানে দেন আপাতত। আচ্ছা দেখেন, তাহলে আমরা কটা দেখলাম, এবার আমরা খটা দেখি। খতে আমাদের কটা কাজে লাগবে বুঝছেন? তাহলে খতে আমাদের কি বলছে? খতে বলছে মধ্যক নির্ণয় করো। খতে কি বলছে? সারণী হতে মধ্যক নির্ণয় করো। দেখেন খতে বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। যদি ধরেন আমাদেরকে কতে এই জিনিসটা না বলছে, কতে এটা বলে নেই, আমাদেরকে কতে বললো ধরেন যে মধ্যক কাকে বলে, অথবা ধরেন বললো যে তুমি কি করো প্রচুরকের সূত্র লিখো, ক গেল গা। তখন যদি আপনাকে খতে বলে যে মধ্যক নির্ণয় করো সারণী থেকে, তখন আপনার এই কাজটা পুরোটা করতে হইতো, এই কাজটা পুরোটা করতে হইতো, তারপরে আপনাকে মধ্যক নির্ণয় করতে হতো। যেহেতু এটা আমরা কতে করে ফেলছি তাহলে আর খতে করা লাগতেছে না। বাট যদি আমাদের কতে করা না লাগতো, কথা যদি অন্য কোনো প্রশ্ন থাকতো, তাহলে আমাদের খতে কিন্তু এটা লেখা লাগতো। ঠিক আছে? এই যে মধ্যক শ্রেণীর আবার বের করা লাগতো, বের করে কি করা লাগতো আমাদের, এই যে এখানে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুটা হয়তো বের করতাম না, বাট এতটুকু পর্যন্ত আমাদের লাগতো, এই মধ্যবিন্দুটা বের করতাম না, জাস্ট আমাদের এতটুকু পর্যন্ত লাগতো, এতটুকু পর্যন্ত লাগতো। কারণ কি? কারণ মধ্যক নির্ণয় সূত্র মধ্যে এল আছে একটা। এল মানে কি জানেন? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কি বলি আমরা? এল বলি। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, সেটাকে আমরা কি নামে জানি? এল। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? 71 থেকে 80, তার সবচেয়ে ছোট মান কত? 71। তাহলে এল এর মান 71। ঠিক আছে? এরপরে আমরা মধ্যক নির্ণয় সূত্রটাকে লিখি, দেখেন বোঝার জন্য, এটা তো বোঝার জন্য দিছি, তাহলে এটা কেটে দিই। তাহলে মধ্যক নির্ণয় সূত্র, অতএব মধ্যক সমান সমান এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, এটা হচ্ছে যে আমাদের প্রচুরক। আর এই মধ্যকেরটা হচ্ছে এল প্লাস FC মাইনাস এইচ বাই FM ইন্টু এইচ, না তো এল প্লাস n/2 মাইনাস FC ইন্টু এইচ বাই FM। ওকে, এল প্লাস n/2 মাইনাস FC ইন্টু এইচ বাই FM। ওকে, অনেকদিন পর ধরি তো এগুলা পরিসংখ্যান। দেখেন এল সমান সমান পাইলাম, আর এন এর মান কত পাইলাম আমরা বলেন তো? এই যে এন এর মান পাইছি না এখানে 44, এন এর মান 44। ওকে, এবার এফসি মানে কি জানেন? ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা। সি মানে, সি দিয়ে মনে রাখবেন যে ক্রমযোজিত, সি দিয়ে কি? ক্রমযোজিত। তার মানে মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা বলি এফসি। মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা বলি এফসি। সি দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা, জাস্ট মনে রাখার জন্য, জাস্ট এফ এম আর এফসির মধ্যে পার্থক্য করার জন্য। এম মানে হচ্ছে মধ্যক, এম মানে মধ্যক। তাহলে এফ এমটা কি? এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে বলে এফ এম। মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে কি বলে? এফ এম। মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে বলে এফ এম, আর মধ্যক শ্রেণীর উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে বলে এফসি। কথা কি বুঝতে পারছেন? আর শ্রেণী ব্যবধান কত বলেন তো? 51 থেকে 60-এর ব্যবধান কত? 10। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 10। কিন্তু অনেকে 9 বলবেন, 9 না, এটা কিন্তু 10 ব্যবধান। তাহলে এফসি কত পাইলাম? এফসি পাইলাম হচ্ছে আমাদের 11, আর এফ এম পাইলাম 12। এফসি 11 আর এফ এম 12। আর এইচ কত? এইচ শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে এবার এটা বসান। এল এর মান কত পাইলাম? 71 প্লাস 44 ভাগ 2 মাইনাস 11 ইন্টু 10 বাই এফ এম কত? 12। এবার দেখেন 71 প্লাস 44 কিন্তু 2 দ্বারা কাটা যায়, তাহলে 22 দুগুণে 44। 22 থেকে 11 বাদ দেন, 11, 22, তার মানে 11 পাচ্ছি। 11 ইন্টু 10 ভাগ 12। ঠিক আছে? তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটারে করেন। আর 11 তো উপরে, ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ অবস্থা থাকলে সেটা উপরে গিয়ে গুণ হয়। তাহলে 10, 11, 110, 10, 11, 110, এখানে সরাসরি 110 লিখে দিতে পারেন। তাহলে 71 প্লাস 110 ভাগ 12। একাত্তর প্লাস 110 ভাগ 12, তাহলে আসতেছে 80.16 প্রায়। সো আশা করি বুঝতে পারছেন।
আশা করি বুঝে গেছেন। দেখেন তাহলে আমরা মধ্যক নির্ণয়টা পারবো তো নাকি? গড় আর মধ্যক নির্ণয়টা পারবো তো? তাহলে এবার আমরা একটু প্রচুরক নির্ণয়টা দেখি। প্রচুরক নির্ণয়টা দেখব, দেন আমরা চুটি দিয়ে দিব, চুটি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন প্রচুরকটা নির্ণয় করব, তারপরে আমরা ছুটি দিয়ে দেব। আর এই যে তিনটা সৃজনশীল আমরা করতেছি, এই তিনটা সৃজনশীলের যে গ নাম্বারটা আমরা খাতা কলমে দেখব। ঠিক আছে? আমরা আগামীকালকে খাতা কলমে দেখব। আগামীকাল দেখব কি না, নাকি সম্পাদ্য দেখব, দেখি যেটা ভালো হয়। হয় সম্পাদ্য দেখবো আমরা খাতা কলমে, নাহলে আমরা এগুলো দেখবো, সমস্যা নেই। ওকে, এবার আমরা আসি। খরচ কিসে বলছে? খরচ বলছে 1000 টাকায়। এটা আজাইরা জিনিস, এটা শ্রেণী ব্যাপ্তি। সোজা হিসাব যদি বলেন এটা শ্রেণী ব্যাপ্তি, আর এটা হচ্ছে গণসংখ্যা। পরিবারের সংখ্যা মানে গণসংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে বলছে 20 থেকে 24, তারপর বলছে 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, তারপরে বলছে 40 থেকে 44। তো গণসংখ্যাগুলো কত বলছে আমাদেরকে? 5, 7, 11, 4, 6। সো এটা হচ্ছে আমাদের বিষয়। তারপর কত কি বলছে? প্রদত্ত সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এইখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবেন না? বলেন তো, ক নাম্বারে বলছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে। এই যে 5 আর 7 যোগ করবেন, প্রথমটা হবে 5 ক্রমযোজিত গণসংখ্যা, পরেরটা হবে 5 আর 7 কত? 12, পরেরটা হবে 12 আর 11 যোগ করেন, তাহলে 13, 23, 23 আর 4 যোগ করবেন 27, 27 আর 6 যোগ করবেন 33। কথা বুঝছেন না বুঝেন নেই? ওকে, তা আমি তো করেই দিলাম, জাস্ট বাকি দুইটা এখানে লম্বালম্বি লিখবেন, আর এখানে ক্রমযোজিত গণসংখ্যার মানটা আমি লিখে দিয়েছি। তো ক্রমযোজিত গণসংখ্যা তো বের করতে পারবেন, তাহলে ক নাম্বারটা আপনারা পারবেন আশা করি। ঠিক আছে? তাহলে আমরা খতে আসি। আমরা এবার খতে আসি। খতে বলছে কি? প্রদত্ত উপাত্তের প্রচুরক বের করো। কি বলছে? প্রদত্ত উপাত্তের প্রচুরক। খ আসি। প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের উপরে যেটা আছে এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে উপরে কি আছে? পরিবারের খরচ, আর এখানে বলছে কি? পরিবারের সংখ্যা। দুই, চার, পাঁচ। তাহলে আমরা একটু এন এর মানটা বের করে নিব। এন কত? 4, 6, 10, 10 আর 11, 21, 21 এর 7, 28, 28 আর 5, 33। ওকে, সো প্রচুরক নির্ণয় সূত্র কি জানেন? অতএব প্রচুরক সমান, প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন আপনি বলবেন যে L কি? L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 11, এটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। এটাই কি? প্রচুরক শ্রেণী। তাহলে বলবেন যে সবচেয়ে বেশি গণসংখ্যা 11 হওয়ায় প্রচুরক শ্রেণী হচ্ছে কি এটা? বুঝতে পারছেন? জি পারবো। কয়জন বলছেন পারবেন?
মাত্র 2 জন বলছেন পারবেন, বাকিরা কি ঘুমাইতেছেন ক্লাসে ঢুকে? বাকিরা তো কথা বলতেছেন না। আছেন কয়জন? 9 জন দেখাইতেছে তো। ওকে, তাহলে বলেন এখানে কি বলছে? গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় বলেন তো? গণসংখ্যা সবচেয়ে বেশি 11, গণসংখ্যা সবচেয়ে বেশি 11 হওয়ায় প্রচুরক শ্রেণী কত? প্রচুরক শ্রেণী হচ্ছে 30 থেকে 34। 30 থেকে 34। তাহলে এল মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এল মানে একটু আগে ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যখন মধ্যক বের করবেন প্রচুরক বের করার সময় প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? 30। ঠিক আছে। F1 মানে কি? F1 মানে হচ্ছে এই যে আমাদের প্রচুরক শ্রেণী যেটা আছে সেটার উপরেরটার সাথে আপনি যদি বিয়োগ করেন মান, তাহলে হবে F1, আর নিচেরটার সাথে যদি বিয়োগ করেন তাহলে F2। মানে 11 থেকে 7 বাদ দিলে F1, 11 থেকে 4 বাদ দিলে F2। তাহলে 11 মাইনাস 7 দেন, তাহলে কত আসতেছে? 4। এটা F1। F2 কি হবে? এই 11-র সাথে উপরে 7 বাদ দিছি দেখে আমাদের F1 হয়েছে। 11-র সাথে যদি নিচে 4 বাদ দেন, নিচেরটা বাদ দেন, তাহলে হবে F2। তাহলে 11 মাইনাস 4, তাহলে কত পাচ্ছি আমি? 7। F2 পাইলাম। H মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত দেখেন তো? 20 থেকে 24 ব্যবধান 5, 25 থেকে 29 ব্যবধান 5, সবগুলোর ব্যবধান 5। তাহলে L মানে কত পাইলাম? 30 প্লাস 4। F1 কত? 4। F2 কত? 7 ইন্টু H কত? 5। তাহলে 30 প্লাস 4, 7 আর 4 কত? 11। 11 গুণ 5। তাহলে এখানে ভগ্নাংশের সাথে আমরা জানি কোনো কিছু গুণ থাকলে সেটা উপরে গিয়ে গুণ হয়। তাহলে এটা 5 4 5 20। সেটা একটু ক্যালকুলেটারে করেন, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। থার্টি প্লাস 20/11, 30 প্লাস 20/11, 31.81। 31.81। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই গড় মধ্যক প্রচুরক নির্ণয়টা পারবেন কিনা বলেন তো? সবাই বুঝছেন কিনা গড় মধ্যক প্রচুরক? এছাড়া আমাদের একটা, আমরা তো সংক্ষিপ্ত বইতে গড় নির্ণয় দেখছি, এর আগে একটা এছাড়া একটা গড় নির্ণয় আছে, শুধু গড় নির্ণয়। ওইটাতে আবার সামেশন FI UI/n দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। বুঝছেন? শুধু গড় নির্ণয় যেটা, সেটা একবার দেখে নিন আপনারা, ঠিক আছে? কি বলছি আপনারা বুঝতে পারছেন? আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এছাড়া শুধু গড় নির্ণয় একটা আছে, ওইটা খুব কম আসে, ওইটা আসার সম্ভাবনা কম, তাও আপনারা একবার দেখে নিতে পারেন। ওকে, তাহলে খুবই বোরিং একটা ক্লাস শেষ হলো আজকে, যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসটা নিলাম। আপনারা অনেকে চলে গেছেন, অনেকেই ছিলেন, যারা ছিলেন তারাও আসলে খুব একটা কথা বলতেছেন না, কারণ এটা আপনারা অনেকেই পারেন। সো পারার কারণে আসলে মূলত সহজ টপিকের কারণে আসলে আমারও বোরিং লাগতেছে, আপনাদেরও বোরিং লাগতেছে। সো সহজ টপিক আশা করি শেষ। সো এটা আপনারা পারবেন। এখন গড় মধ্যক প্রচুরক এগুলো আপনারা আশা করি পারবেন। একটু বাসায় প্র্যাকটিস করবেন, নিজেরা 2-1টা সৃজনশীল করেন। সো গড়ের একটা করেন, মধ্যকের একটা করেন, প্রচুরক একটা করেন। নিজেরা এবার কী করেন? নিজেরা 2-3টা সৃজনশীল করেন। যারা পারেন না, যারা একটু কম পারেন, তারা একটু নিজেরা করেন, ঠিক আছে? নিজেরা একটু প্র্যাকটিস করেন। তো আমরা পরবর্তী ক্লাস দেখা হবে আগামীকাল রাতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় রাখবেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। যারা শেষ পর্যন্ত ছিলেন আমার সাথে, তাদের প্রতি বিশেষ দোয়া রইল, কারণ এত বোরিং একটা ক্লাসে সহজ একটা টপিক আপনারা ছিলেন। সিনথিয়াই বা আমি পারি না, আবার দেখতে হবে। আপনাকে মাইক দেওয়া উচিত। সত্যি কথা বলতে, আপনি যদি সামনে থাকতেন আপনারা মাইক দিতাম আমি। কারণ মাইক দিতাম জানেন? কারণ আপনি গত ব্যাচেও ছিলেন, এবং গত ব্যাচে এগুলো করানো হয়েছে। গত ব্যাচে সেম জিনিসগুলা 2টা ক্লাসে আমরা 2টা ক্লাসে করাইছি, এবং এগুলো খুবই সহজ। আপনি গত ব্যাচে ক্লাস করেননি, এটা হচ্ছে বাস্তবতা। সত্যি কথা বলতে, আপনি গত ব্যাচে ক্লাস করেননি, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? সো আপনার জন্য কাজ হচ্ছে আপনি এই ক্লাসটাও দেখেন, গত ব্যাচের ক্লাসও দেখেন, যেহেতু আপনি পারেন না। তারপর নিজে নিজে একটু 2-3টা সৃজনশীল প্র্যাকটিস করেন। ওকে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। তাসমিয়া হোসাইন, অধ্যায় 7। কয়বার বলবো? অধ্যায় 7 আমরা খাতা কলমে প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল করবো, ঠিক আছে? তাহলে আমরা আগামীকালকে ক্লাসে আমরা পরিসংখ্যান যেহেতু শুরু করছি, তাহলে শেষ করে দিই। আগামীকালকে আমরা গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ এগুলো একটু খাতা কলমে আঁকাটা দেখাই দিব। তারপরে আমরা ধরেন চলে যাব কোথায়? আমাদের অধ্যায় 7-এ, মানে সম্পাদ্যতে। তারপরে আমাদের সম্পাদ্য শেষ হলে আমরা চলে যাব MCQ-তে। MCQ শেষ হলে আমরা শর্ট কোয়েশ্চেনে যাব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।